হ্যাঁ আমি মানছি যে আমি চড়ুইকে বিয়ে করব, তাতে আমি রাজি হয়েছি। কেন? কারণ আমি অনেক ভেবে দেখেছি যে ওদের সঙ্গে যুদ্ধ করে আমি পারবো না, তাই এই কথাটা আমি মেনে নিয়েছি। আর আমি যখন মেনে নিয়েছি তখন সবাইকে এই অনুষ্ঠানে থাকতে হবে, বিশেষ করে তোমাকে থাকতে হবে। কেন কেন কিসের জন্য? হ্যাঁ, তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, তুমি সবার কাছে পরিষ্কার করতে চাইছো যে আমি একটা হ্যাগলা, আমি তোমার দিকে ঝাঁপিয়েছিলাম, আমি বিকিনি, আর তারপরেও তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করছো। তুমি চড়ুই দিদির কাছে আমার মাথাটা ধুলায় মিশিয়ে দিতে চাইছো তো? আসলে তুমি জানো যে আমি কোনোদিনও বলতে পারবো না যে তুমি আমাকে কি বলেছিলে। তুমি তো আমাকে বলেছিলে লালন যে তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি তো আমাকে বলেছিলে যাতে আমি তোমায় কোনোদিনও ছেড়ে না হ্যাঁ, যাই। কিন্তু তারপরেও তুমি আমাকে ছেড়ে চলে গেছো। যাওনি তুমি আমাকে ছেড়ে, তুমি বলেছো যে তোমার জীবনের সঙ্গে আমার জীবন তুমি জড়াতে চাও না। এই কথা তুমি বলোনি? বলো, তুমি চলে যাওনি? আমি কি বলেছি সেটা না বড় কথা না, তুমি কি বলেছো সেটাই বড় কথা। তার জন্য তুমি সুইসাইড করতে যাবে? এই লালন চ্যাটার্জি, কি ভাবছো তুমি আমি তোমার জন্য মরতে গিয়েছিলাম? না লালন, তুমি অতটা দামি কেউ নও। আমি আসলে নিজের জীবনটাকে টেনে নিয়ে যেতে চাইনি লালন, আমি আমার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম। ছাড়ো। কেন ফুলঝুরি, এই জীবনটার কি অপরাধ আমাকে বোঝাও। তুমি বুঝবে না, এই পৃথিবীতে না আমার নিজের বলতে কেউ নেই, আর একা একা মানুষ কোনোদিনও বেঁচে থাকতে পারে না। এটা তোমার ভুল ধারণা ফুলঝুরি। তোমার জীবনে অনেকে আছে, তোমার জীবনে আরো অনেকে আসবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। বাড়ি যারা গান গায় তাদের মতো মেয়েদের জীবনে তো অনেকেই আসে না? এই এই কথাগুলো বাদ দাও না, এখন ছাড়ো এইসব কথা। কেন ছাড়বো? হ্যাঁ, কেন ছাড়বো? তুমিও বিশ্বাস করো লাল, তুমিও বিশ্বাস করো আমি ওখানে গিয়েছিলাম। আমি বিশ্বাস করা না করায় কি যায় আসে আর ফুলঝুরি? হ্যাঁ, বাড়ি চল। যাবো না, ছাড়ো আমাকে। চলো। তুমি কি মনে করেছো? হ্যাঁ, আজ তুমি আমাকে বাঁচিয়ে নিলেও এরপরেও তুমি আমাকে বাঁচাতে পারবে? বলেছি না, ঈশ্বর আমাকে অনেক কিছু দেননি, আবার অনেক কিছু দিয়েছে। তুমি যতবার এরকম একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করবে ততবার লালন চ্যাটার্জি এসে তোমাকে বাঁচাবে, কোনো না কোনোভাবে বাঁচিয়েই নেবে। বাবা তারকনাথের ইচ্ছেতে সেদিন আমি তোমাকে আমার কাঁধে নিয়ে মন্দিরে গেছিলাম। অত বড় একটা, অত ব্যাপক একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমাদের দেখা হয়েছিল, সেদিনই সব ঠিক হয়ে গেছে ফুলঝুরি। ছাড়ো আমাকে লালন, চড়ুই দিদির জন্য তোমার আশীর্বাদের আংটি কেনা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হয়েছে তো, তবে এখনো দিন, কালকে আশীর্বাদে দেবো। চল। কি হলো? চড়ুই ওর নিজের বাবার পয়সায় আমার জন্য একটা সুন্দর আংটি কিনেছে, ও কালকে আশীর্বাদে সেটা আমাকে দেবে। বাহ, খুব ভালো। বড় লোক শ্বশুর বাড়ি, সোনার আংটি তো দেবেই। সোনা নয়, হীরের আংটি। আরো ভালো, হীরের আংটি হাতে পরে ঘুরবে। শোনো, আমিও একটা হীরের আংটি কিনেছি আমার বউয়ের জন্য। সেটাই তো স্বাভাবিক লালন, তোমার এখন কত নাম, গান গেয়ে কত টাকা রোজগার করছো, তুমি হীরের আংটি কিনবে না? আর যাকে নিজে সর্বস্ব দিয়েছো আর একটা আংটি, সেটা কি কোনো বড় কথা গো? চলো বাড়ি চলো। আমার হাতটা ছাড়ো লালন। ছাড়বো না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু সত্যি থানায় ফোন করব, তারপর থানা থেকে পুলিশ এসে ওদের গাড়ি করে তোমাকে নিয়ে যাবে। কাজেই আমি বলছি, সেটা যদি না চাও, আমি যেটা বলছি সেটা শোনো। কেন বাধা দিলে তুমি আমাকে? কেন বাধা দিলে? কারণ
এত সহজে আমি তোমাকে অন্য কোথাও যেতে দেবো না, তাই। হাতটা ছাড়ো। ছেড়ে দেবে তো আমার হাতটা? বলছি তো হাতটা ছাড়ো লালন, ছাড়ো হাতটা। ছাড়লাম। এই হাত না তুমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছো। তুমি এখন অন্যের হাত ধরেছো লালন, তাই আমার হাত ধরার অধিকার আর তোমার নেই। এই অধিকার তুমি হারিয়েছো। আপনার ছেলে আসলে বললো জানেন তো মা, যে আশীর্বাদটা প্যান্ডেল ফ্যান্ডেল করে একটু বড় করে করবে। আমিও হ্যাঁই বললাম, একটা মাত্র মেয়ে আমার, বিয়েটা যেমন তেমন করে কেন বা দেবো বলুন। সে আমার মেয়ে, তার রুচি অনুযায়ী ছেলে পছন্দ করেছে, তাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে। হতেই পারে ছেলেটা বস্তির ছেলে, কিন্তু বিয়ে তো আমি আমার রুচিতেই দেবো, তাই না? আর আমি আসলে আরও একটা জিনিস ভাবলাম, যে একটা মাত্র মেয়ে আমার, সে যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়িতে বিয়ের পর আর কতটা কি পাবে তো আমরা কেউ জানি না। তাই এই মুহূর্তে যতটা সামর্থ্য, যত রকমভাবে ভালোভাবে বিয়েটা দেওয়া যায় আর কি। আশীর্বাদ, তাও আবার প্যান্ডেল করে, এটা আমি জন্মেও শুনিনি। আশীর্বাদ একটা ঘরোয়া অনুষ্ঠান। ঘরোয়া অনুষ্ঠান তো কি হয়েছে মা? আপনার ছেলে যখন ডিসিশন নিয়েছে প্যান্ডেল করে বড় করে আশীর্বাদটা করবে, তখন করুক না, অসুবিধা কোথায়? সে তো এত বছর ধরে কোনোদিন নিজের বউ ছেলে মেয়ে কারোর কথা ভাবেনি। আজকে যখন সুযোগ এসছে নিজের মেয়ের জন্য কিছু করার, করুক না। আপনি আপনি কিন্তু প্লিজ ব্যাগরা দেবেন না মা। আচ্ছা বেচু বৌমা, তুমি সবসময় এইভাবে কথা বলো কেন? আমি ঠিক বুঝতে পারি না। তুমি কি সোজা কথা সোজা ভাষায় বলতেই পারো না? কি শিক্ষা যে পেয়েছো তুমি তোমার বাবা মার কাছে, বুঝতেই পারি না বাবা। গুরুজনদের সম্মানই দিতে জানো না। তোমার ইচ্ছেতে যখন সবকিছুই হচ্ছে, ঠিক আছে, তোমার ইচ্ছেতেই হোক, এর মধ্যে আমাদের জড়ানোর তো কিছু নেই। ঠাম্মা কি চাও বলো তো তুমি? আমার বন্ধু বান্ধবরা আসছে, মা আমাদের আত্মীয় স্বজনদের ইনভাইট করেছে, তারা আসছে, সবকিছু ভালো করে হচ্ছে, আমার বিয়েটা ভালো করে হচ্ছে, তাতে কি তোমার মত নেই? হ্যাঁ ঠাম্মি, তুমি বা কেন এর মধ্যে কথা বলছো বলো তো? যে বা যারা তোমার কথার মান রাখতে পারে না, তোমার কথার অন্য মানে বের করে, তাদের সঙ্গে তোমার কথা বলার কি খুব প্রয়োজন আছে বলো? দেখো মেজো বৌমা, তোমার মেয়ের বিয়ে, এটা কি আমাদের কাছে কম আনন্দের? ও তো এ বাড়িরই মেয়ে। হ্যাঁ, তারপরে অনুষ্ঠান তো বেশ ধুমধাম করেই হবে মা বলছিল। এই যে আশীর্বাদের জন্য প্যান্ডেল হচ্ছে, সেটা তো তদারকি করছি আমি আর বুলেটই। আমি এতক্ষণ ওখানেই ছিলাম, ওদের সঙ্গে কথা বলে এলাম। তারপর বুলেট আছে ওখানে, বুলেট গেছে। তো আমরা যদি না চাইতাম তাহলে কি নিজেদের এর মধ্যে জড়াতাম? আসলে গাবলুই আমাদের বলেছে সবকিছু দেখে শুনে নিতে। আর একটা কথা মেজো বৌমা, গাবলু আমাকে বলছিল যে এই আশীর্বাদে এত বড় প্যান্ডেল করে ধুমধাম করে লোক খাওয়ানোর ওর কোনো ইচ্ছে ছিল না। তুমি আবদার করেছো তাই ও করছে। তা তুমি আবদার করবে না কেন? তোমার মেয়ে, তুমি তো আবদার করবে, আবদার করার অধিকার আছে। বলেছে বুঝি আপনার ভাই এরকম কথা? হ্যাঁ, হয়তো ঠিকই বলেছে। আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে না লোকজন খুব চোখ টাটায়। মানে আমার একমাত্র মেয়ে, তার এত ধুমধাম করে আমি বিয়ে দিচ্ছি, এই বাড়িতে থেকেই তার বিয়ে হচ্ছে, সেটা তো আমাদের ভাগ্য, তাই না? আবার ধরুন কারোর মেয়ের কোনোদিন বিয়েই হবে না, সেটা তো আমার দায় নয়। আমার মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে জন্ম নিয়েছে, সেটাতে যেমন আমার কোনো হাত নেই, তেমনি অন্য কারোর মেয়ে যদি অসুস্থ হয়ে মানসিক অসুস্থতা নিয়ে এই পৃথিবীতে জন্মায়, সেটাতেও তো আমার হাত নেই, তাই না?